ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আমরা লাইভটা আবার শুরু করলাম। সামান্য টেকনিক্যাল ইস্যুর কারণে লাইভটা আমাদের ডিলিট করে দিতে হলো। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিএমবি স্কুলে আজকে হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হলো। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা দিয়েছো তারা এই লাইভটা অবশ্যই দেখতে পারো। এছাড়াও ক্লাস 10-এর যে কোনো ছাত্র লাইভটা দেখতে পারো। আজকে এই লাইভটাতে আমরা যে বিষয়টা আলোচনা করব তো হচ্ছে সম্পূর্ণ তোমাদের ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপারটা আমরা সলভ করব এই ভিডিওর মধ্যে, লাইভ ভিডিওর মধ্যে সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপারটা আমরা সলভ করব এবং শেষে আমরা অ্যানালাইসিস করব যে এটা ইজি ছিল না হচ্ছে হার্ড ছিল, না তোমাদের মোটামুটি ইজি এবং হার্ডের মিডিলে মডারেট পর্যায়ের ভিডিও ছিল। তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে এবং একটু গ্রুপে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যাতে ক্লাস 10-এর প্রত্যেকটা ছাত্রতে এই ভিডিওটা দেখতে পারে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, তো আজকে আমাদের ভিডিওটা হবে তোমাদের ডিএমবি হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। বোঝা গেছে? তার সম্পূর্ণ সমাধান। তো প্রথম কোশ্চেন আছে 1 নম্বর, বলছে বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন উষ্ণতা কোথায়? তোরা সঠিক অ্যান্সার যা মেসোপোজে। নেক্সট দুয়ের কোশ্চেন, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? তোরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে স্থির। নেক্সট হচ্ছে কোনো গ্যাসের একটি অণুর ভর কত? এখানে একটি অণুর ভর বলছে, এটা একটি অণুর হবে, তো এখানে 1.3 যে অ্যান্সারটা হয়ে যাবে। আমরা জানি এন সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত হয়? তাহলে হচ্ছে আণবিক ভর এম, তো একটি অণুর ভর হয়ে যাবে এম আপন এন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এম আপন এন, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা একটু স্পিডে অ্যান্সারটা করার চেষ্টা করব যাতে করে কম সময়ে আমরা সম্পূর্ণ উত্তরটা আমরা করতে পারি। নেক্সট যে কোশ্চেন 1.4-এরটা নিচের কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? তোটা সঠিক অ্যান্সার যাবে হীরের তাপ পরিবাহিতা সর্বোচ্চ। আচ্ছা, নেক্সট 1.5-এরটা 24 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? যেহেতু এটা দর্পণ, দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু আর আপন টু। তো দর্পণকে আমরা কেরোসিনে ডোবাই বা যেখানেই ডোবাই, যেহেতু ফোকাস দৈর্ঘ্যটা কোনো প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করে না দর্পণের, শুধুমাত্র তার বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, তারা ফোকাস দৈর্ঘ্যযুক্ত যে কোনো দর্পণকে, সেটা অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, বোঝা গেছে, যেখানেই ডোবানো হোক না কেন তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করে না। কিন্তু যদি এটা লেন্স হতো তাহলে অবশ্যই নির্ভর করতো। যেহেতু এটা দর্পণ বলেছে সুতরাং ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অ্যান্সার 24 সেন্টিমিটারই হবে। নেক্সট 1.6-এর যে কোশ্চেনটা বলেছে, প্রদত্ত বর্ণের আলোকগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? তো বিক্ষেপণ কার সাথে সমানুপাতিক হয়? তো আমাদের বিক্ষেপণের যে ফর্মুলা, এটা ভ্যারিসেস 1/λ⁴। তো ল্যামডাটা আমাদের কি? ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ সবচেয়ে কম হবে। এটা হচ্ছে র্যালের যে স্ক্যাটারিং ফর্মুলা, সেই স্ক্যাটারিং ফর্মুলা থেকে আমরা এটা পাই, বিক্ষেপণ ইকুয়াল টু 1/λ⁴। তো এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ার জন্য লাল আলোর বিক্ষেপণ কী হয়ে যাবে? লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়ে যাবে। নেক্সট তারপরে 7-এর যে কোশ্চেনটা আছে, 7-এর প্রশ্নটা আছে ওরস্টেটের নীতিকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? তো ওরস্টেটের নীতিকে কাজে লাগিয়ে আমাদের বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে, বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে। নেক্সট 8-এর কোশ্চেনটা কি? ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। নেক্সট হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে, দেখো তারপরের আমাদের কোশ্চেন এখানে এমসিকিউ প্রশ্ন, তোমাদের হচ্ছে 1.9, ইউরেনিয়াম থেকে লেড তৈরি হয়েছে। ইউরেনিয়াম থেকে কি তৈরি হয়েছে? লেড তৈরি হয়েছে এবং জিজ্ঞাসা করছে এখান থেকে কটি বিটা কণা নির্গত হবে। এবং যেহেতু শুধু বিটা কণা নির্গত হতে পারে না, তার মানে এখান থেকে আলফা কণাও নির্গত হবে। কি নির্গত হবে? আলফা কণাও নির্গত হবে। বোঝা গেছে? তো আমরা ধরে নিচ্ছি এক্স সংখ্যক আলফা কণা নির্গত হয়। আমরা কি ধরে নিচ্ছি? আমরা ধরে নিচ্ছি এক্স সংখ্যক আলফা কণা নির্গত হয় এবং ওয়াই সংখ্যক বিটা কণা নির্গত হয়। তাহলে পুরো ইকুয়েশনটা কী হবে? 92 ইউরেনিয়াম 238, এখান থেকে এটা চলে যাবে তোমাদের 82 পিবি, সরি 1 সেকেন্ড, তো এটা হয়ে যাবে আমাদের, দেখো 82 লেড বলেছে পিবি এবং তার ভর সংখ্যা বলেছে 206, এবং আমরা ধরে নিচ্ছি এক্স সংখ্যক আলফা কণা নির্গত হয় এবং ওয়াই সংখ্যক হচ্ছে বিটা কণা নির্গত হয়। তো আলফা কণার ক্ষেত্রে আমরা 2 4, আর বিটা কণার ক্ষেত্রে -1 0। তাহলে এবার যেহেতু এটা রাসায়নিক, তোমাদের এটা পারমাণবিক নিউক্লিয় বিক্রিয়া, সুতরাং এর ভর সংখ্যাটা ইকুয়েশনটা সমান থাকবে। তাহলে 82 প্লাস 2 এর সাথে এক্স গুণ করলে 2x, আর ওয়াইয়ের সাথে -y ইকুয়াল টু 92। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব 2x - y ইকুয়াল টু, এটা হয়ে যাবে তোমাদের y × 0, তাহলে কত হবে? 0।
206 প্লাস 4x ইকুয়াল টু 0 ইকুয়াল টু এটা 238কে ব্যালেন্স করে দেবে। কাকে ব্যালেন্স করে দেবে? 238কে এটা ব্যালেন্স করে দেবে। তাহলে 238কে যদি ব্যালেন্স করে তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4x ইকুয়াল টু 238 মাইনাস 206। পুরো আমি ডিটেলস তোমাদিকে মানে হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া করে দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে, মানে ব্যালেন্স করে। তোমার মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারবে, যারা ভালো শিখে যাবে তারা ইজিলি মুখে মুখে এটা ক্যালকুলেশন করে দিতে পারবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে এটা হচ্ছে 6 2 8 আর এখানে 32। তাহলে এক্সের মান কত? 4 8 32। তাহলে এক্সের মান বেরোচ্ছে 8, তাহলে আলফা বেরোবে 8টি। এবার এই সমীকরণে যদি এক্স আমরা 8 বসিয়ে দিই তাহলে কত হবে? 2 × 8 মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তাহলে এখানে তো ওয়াই হয়ে যাবে 8 × 16 মাইনাস 10। তাহলে কটি হবে? 6টি। কটি হবে? 6টি। তাহলে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে 6টি তোমাদের বিটা কণা নির্গত হবে। বোঝা গেছে? 6টি হচ্ছে বিটা কণা নির্গত হবে। তাহলে এখানে যদি আমরা এক্সের মানটা 8 বসিয়ে দিই তাহলে এখানে 8 2 16 মাইনাস 6। হ্যাঁ, তাহলে বিটা কণার সংখ্যা কটি নির্গত হবে? বিটা কণা হচ্ছে 6টি নির্গত হবে। তো এই ইকুয়েশনটা তোমরা একবার দেখে নেবে যারা বুঝতে পারছো না। দেখো 10-এর যে কোশ্চেনটা বলছে প্রদত্ত কোনটি ক্ষার ধাতু নয়। তো এখানে ক্ষার ধাতু নয় কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম। নেক্সট হচ্ছে 11টা নিচের যে যৌগটিতে দুটি সমযোজী দ্বিবন্ধন আছে। কি বন্ধন? দুটি সমযোজী দ্বিবন্ধন আছে, সেটি কি? তো সেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার CO2। 11 দাগের অ্যান্সারটা CO2 যদি আমরা ইকুয়েশন আঁকি, সি ডাবল বন্ড ও এইদিকে হয়ে যাবে সি ডাবল বন্ড ও, অক্সিজেনের যোজ্যতা 2 এবং কার্বনের যোজ্যতা 4। তাহলে এখানে দুটি করে কী বলছে? দুটি সমযোজী দ্বিবন্ধন আছে। এই একটি সমযোজী দ্বিবন্ধন আর এই হচ্ছে এইখানে এটা হচ্ছে একটা সমযোজী দ্বিবন্ধন এবং এখানে একটা সমযোজী দ্বিবন্ধন। তাহলে সঠিক অ্যান্সার এখানে কত হয়ে যাবে? তাহলে হচ্ছে CO2। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে CO2। আচ্ছা, হাইড্রোজেনের দ্বিবন্ধন যেহেতু বলেছে দুটি, তাহলে আমরা এখানে লিখে দিলাম দুটি। তাহলে অ্যান্সার হয়ে যাবে CO2। নেক্সট হচ্ছে 12 যে কোশ্চেনটা, প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? তো বিশুদ্ধ জলের, চিনির জলীয় দ্রবণ, তরল হাইড্রোজেন ক্লোরাইড। তো বিশুদ্ধ জল এটা হবে না, এটা তড়িৎ পরিবহন সর্বাধিক নয়। চিনির জলীয় দ্রবণ এটাও হবে না। অ্যাসিটিক অ্যাসিড এটা সব মৃদু। শুধুমাত্র এটা হবে তরল হাইড্রোজেন ক্লোরাইড, কারণ এটা জলীয় দ্রবণে বিয়োজিত H প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তরল হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, নেক্সট যে 13 দাগের কোশ্চেনটা, CuSO4 জলীয় দ্রবণে অতিরিক্ত NH4OH মেশালে দ্রবণের বর্ণ কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে গাঢ় নীল হবে। কী হবে? গাঢ় নীল, কারণ এখানে একটা জটিল যৌগ উৎপন্ন হবে CuNH3 OL4 2 প্লাস। এটা হচ্ছে এই জটিল যৌগটা উৎপন্ন হওয়ার জন্য তোমাদের হচ্ছে এই দ্রবণের যে রঙটা কী হয়ে যাবে? গাঢ় নীল হয়ে যাবে। নেক্সট যে 14 দাগে যে কোশ্চেনটা বলেছে 1.1 দাগে 14টা, লোয়ার আকরিক রেড হিমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। নেক্সট 15 দাগের কোশ্চেন, একটি জৈব যৌগের সংকেত C3H4, এটি কোন শ্রেণীর যৌগ? তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার হবে অ্যালকাইন শ্রেণীর যৌগ, কারণ অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে দেখো CnH2n-2। অ্যালকাইনের যে সাধারণ সংকেত CnH2n-2। তাহলে এখান থেকে যদি আমরা সি এর এখানে কার্বনের সংখ্যা 3 বসিয়েছে, এটা সরি Cn হবে। তাহলে আমরা CnH2n-2 এখানে কার্বনের সংখ্যা যদি 3 বসাই তাহলে n এর মানটা হবে 2 × 3 - 2। তাহলে এখান থেকে C3H4, তাহলে আমাদের যে যৌগটা দিয়েছিল আমাদের মিলে যাচ্ছে C3H4। তাহলে এটা কোন শ্রেণীর যৌগ? অ্যালকাইন শ্রেণীর যৌগ। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রুপ বি এর অ্যান্সারে আমরা চলে যাব। তো গ্রুপ বি এর অ্যান্সারের মধ্যে কী কী আছে? 2 দাগের 1, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আপাদনকে প্রতিহত করে? তো ইউভি রে, অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। কোন রশ্মিকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। আচ্ছা, ফায়ার আইস কাকে বলে? ফায়ার আইস বলে মিথেন হাইড্রেটকে। কাকে বলে? মিথেন হাইড্রেট। তো সংকেত হবে 4CH4। এখান থেকে যে সংকেতটা আমাদের হয়ে যাবে এটা হয়ে যাবে 4CH4 এবং 23 অণু জল থাকে। সত্য না মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে, বলছে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এটা কি হবে? এটা আমাদের সত্য হয়ে যাবে। এটা হয়ে যাবে সত্য। উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে তোমাদের হচ্ছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আমাদের বলেছে 3 নম্বর পেজে আমরা চলে যাব। তো অ্যান্সার আমরা স্পিডে করব, যাতে আধ ঘন্টার মধ্যে পুরোপুরি আমরা সম্পূর্ণ অ্যান্সারটা দিতে পারি এবং তোমরাও চেক আউট করে নিতে পারো যে তোমরা টেস্ট পরীক্ষাতে কে কত পেতে পারো। ডিএমবি স্কুলে যে টেস্ট পরীক্ষা হলো ফিজিক্যাল সায়েন্সের, সেখানে কে কত অ্যান্সার পেতে পারো, যাতে তোমরা হচ্ছে চেক করে নিতে পারো। বোঝা গেছে?
আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে 2 যেখানে যে কোশ্চেনটা দিয়েছে 2.5, এটা কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি হ্রাস করি তাপীয় রোধের কি পরিবর্তন হবে? তো তাপীয় রোধের ফর্মুলা R = ρ × L/এরিয়া। তো প্রস্থচ্ছেদ যদি কমাই তাহলে আগে এরকম একটা মোটা ছিল, মোটা তার ছিল, এখন এটাকে কমিয়ে যদি একদম সরু তার করি, তাহলে ধরো কেউ কিছু সূত্র জানোনি, তাহলে এর মধ্যে দেখো ইলেকট্রনগুলো যাবার জন্য যে রাস্তা পাবে এর মধ্যে থেকে ইলেকট্রন যাওয়ার সেই রাস্তা পাবে না। তাহলে যদি এর মান বাড়ে তাহলে রোধের মান কি হবে? তো রোধের মান আমাদের, আচ্ছা এখানে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে, ধরো এটা যদি তড়িৎ রোধ করে দিই, তড়িৎ রোধ, তড়িৎ রোধ যদি আমরা করে দিই, তড়িৎ রোধ করলে আমাদের কি হবে? তড়িৎ রোধের মান কি হবে? বৃদ্ধি পাবে। তড়িৎ রোধের মান কি হবে? বৃদ্ধি পাবে। যদি প্রস্থচ্ছেদের আমরা ছোট করে দিই, তড়িৎ রোধের মানটা হচ্ছে বৃদ্ধি পাবে। তো বোঝা গেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো স্ট্রিমটা একটু ল্যাগ চলছে বা স্লো চলছে, তো তোমরা একবার স্ট্রিমটা রিফ্রেশ করে নাও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, যদি আমরা তড়িৎ রোধটা বের করি এখান থেকে, যদি প্রস্থচ্ছেদটা আমরা কি করি, সরি প্রস্থচ্ছেদটা এখানে হ্রাস করে বলেছে, তাহলে এখানে আমরা এটাকে প্রস্থচ্ছেদটা দিয়ে হ্রাস করি, সরি এখানে, তাহলে তড়িৎ রোধটা বৃদ্ধি পাবে। দেখো এখানে তড়িৎ রোধ, এটা কি হয়ে যাবে? তড়িৎ রোধ বৃদ্ধি পাবে। যদি আমরা তড়িৎ রোধ ক্যালকুলেশন করি বৃদ্ধি পাবে, কিন্তু এখানে আমাদের কোশ্চেনে যেটা বলেছে, কোশ্চেনে আমি তড়িৎটা আবার মুছে দিলাম। এবার কোশ্চেনে যেটা বলেছে ভালো করে খেয়াল দাও, এটা হচ্ছে তাপীয় রোধ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? তাপীয় রোধ। তো তাপীয় রোধের ক্ষেত্রে আমাদের কি হবে? তাপীয় রোধের যে ফর্মুলা, তাপীয় রোধ আমি এখানে আর দিয়ে একে প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে L = K/A। বোঝা গেছে? এখানে এলটা হচ্ছে পরিবাহীর যে দৈর্ঘ্য, এলটা কি? এলটা হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য। আর কেটা আমাদের কি? কেটা হচ্ছে তাপ পরিবাহিতা। কেটা হচ্ছে তাপ পরিবাহিতা। কেটা হচ্ছে তাপ পরিবাহিতা। এবং এ হচ্ছে, তো তোমরা জানো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং হচ্ছে আর এখানে কি? আর হচ্ছে তাপীয় রোধ। আর কি? আর হচ্ছে তাপীয় রোধ। তাহলে আমরা এক্ষেত্রে যদি এর প্রস্থচ্ছেদটা কি হয়েছে? প্রস্থচ্ছেদটা আমরা হ্রাস করেছি। তাহলে এ এর মানটা যদি আমরা ডাউন করি তাহলে এখানে অবশ্যই তাপীয় রোধের মানটা কী হবে? বৃদ্ধি পাবে। তার মানে তাপীয় রোধের মানও বৃদ্ধি পাবে এবং হচ্ছে তোমাদের যে তড়িৎ রোধ, তড়িৎ রোধের মানও হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে দুটো কেসই হচ্ছে এখানে কী হবে? দুটো কেসই হচ্ছে বৃদ্ধি পাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা বলছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। বলছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো ফর্মুলা যেহেতু এখানে অণু বলে দিয়েছে, তার মানে হচ্ছে আমাদের এটা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সত্য। একই উষ্ণতা ও চাপে সম আয়তন CH4 এবং C2H4 গ্যাসে অণুর সংখ্যা কী হবে? অণুর সংখ্যা হচ্ছে আহ, সমান হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলেছে এখানে, শূন্যস্থান পূরণ করতে হবে। টর্চে ব্যবহৃত অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখা হয়? তো এটা হচ্ছে ফোকাসে রাখা হয়। কোথায় রাখা হয়? এটা সঠিক অ্যান্সার যাবে ফোকাসে রাখা হয়। এখানে সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের ফোকাসে রাখা হয়। নেক্সট 2.7, 2.7 কি বলছে? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? তো এটা আমি তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ছবি এঁকে আমরা এটা কিভাবে করব? ছবি এঁকে এটা আমরা যদি দেখতে, আমি পেজটা ক্লিয়ার করে নিই এক সেকেন্ড। তো দেখো, এখানে 2.7-এর কোশ্চেন কি বলছে? 2.7, আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তো দুটো মাধ্যম যদি আমরা এটা এঁকে নিই, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, আচ্ছা এই হচ্ছে যদি আলোক রশ্মি যায়, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম, মানে সোজা যদি বেরিয়ে যেত এরকম, কিন্তু লঘু মাধ্যমে যাওয়ার জন্য আলোক রশ্মিটা বেঁকে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমাদের আপাতন কোণ আই এবং এই পুরোটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটা বড় হবে? তো প্রতিসরণ কোণ গ্রেটার দেন আপাতন কোণ। তাহলে প্রতিসরণ কোণটা বড় হবে। কোন কোণটা বড় হবে?
এখানে প্রতিসরণ কোণটা হচ্ছে বড় হবে। তাহলে এখানে আমাদের যে সঠিক অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, সঠিক অ্যান্সার যে প্রতিসরণ কোণটা বড়। কোন কোণটা বড়? এক্ষেত্রে প্রতিসরণ কোণটা হচ্ছে বড় হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? 2.8 প্রতিসরণের জন্য আলোর কোন বিষয়টি মূল দায়ী? মাধ্যমের যে ঘনত্বের পরিবর্তন, এটা হচ্ছে মূল দায়ী। মাধ্যমের ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের পরিবর্তন। আর মাধ্যমে যদি ঘনত্বের পরিবর্তন হয়, এটাই হচ্ছে তোমার দায়ী কিসের জন্য? মাধ্যমের ঘনত্বের পরিবর্তনের জন্য প্রতিসরণ দায়ী। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে 2.9 বলছে উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায়। এমন একটি পদার্থের নাম কি হবে উষ্ণতা বাড়ালে যে রোধ হ্রাস পায়? এমন আমরা লিখতে পারি অর্ধপরিবাহী সিলিকন লিখতে পারি। সিলিকন, সিলিকন, বোঝা গেছে? আচ্ছা নেক্সট 2.10 যে কোশ্চেনটা বলছে ক্যান্সারের চিকিৎসায় কোন মৌলের তেজকে আইসোটোপ ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোবাল্ট 60। এটা হচ্ছে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? কোবাল্ট 60 ব্যবহার করা হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট 2.11 পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু, অধাতু এবং ধাতুকল্প তিনটি মৌলই বর্তমান আছে? তো এটা হয়ে যাবে আমাদের পর্যায় 3। এটা পর্যায় তৃতীয় পর্যায়ে। কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ে আছে। বোঝা গেছে? দেখো ধাতু কি আছে? ধাতুর আমি একটা উদাহরণ দিয়েছি, সোডিয়াম আছে। আচ্ছা ধাতু কল্প কি আছে? ধাতু কল্প সিলিকন আছে। এবং অধাতু কি আছে? এবং অধাতু আছে সালফার আছে। অধাতু কি আছে? সালফার আছে। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 12 কোশ্চেনটা, যৌগটির আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায় এবং কোন শ্রেণীতে আছে? এটা পদার্থ হবে না, এটা হচ্ছে কোন পর্যায় হবে। কোন পর্যায় এবং কোন শ্রেণীতে অবস্থিত? আচ্ছা তো এর পারমাণবিক যে সংখ্যাটা 18। তাহলে এই 18টাকে যদি আমরা ভেঙে নিই, এটা 2 8 10, 10 8 18। বোঝা যায়? আচ্ছা ইলেকট্রন বিন্যাস 3টে পার্টে ভাঙছে। ইলেকট্রন বিন্যাস কটা পার্টে ভাঙছে? 3টে। তাহলে এটা হয়ে যাবে থার্ড পর্যায়। এটা হয়ে যাবে কত পর্যায়? থার্ড পর্যায়। বোঝা গেছে? আর শ্রেণী কত হয়ে যাবে? শ্রেণী হচ্ছে আমরা 10 লিখে দেবো প্রথমে। 10-এর সাথে লাস্ট যে ইলেকট্রনটা আছে, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা 8 আছে, সেই লাস্ট ইলেকট্রনটা আমরা যোগ করে দেবো। অর্থাৎ কোন ইলেকট্রনটা যোগ করবে? এই লাস্টে যে ইলেকট্রনটা আছে। তাহলে কত নম্বর শ্রেণী হবে? 18 নম্বর শ্রেণী হবে। এরকম কোশ্চেন তোমাদের বারবার পড়তে পারে, শ্রেণী এবং পর্যায় জানতে দিতে পারে। তোমাদের অ্যান্সার হয়ে যাবে থার্ড পর্যায় এবং 18 নম্বর শ্রেণী। বললাম থার্ড পর্যায় এবং হচ্ছে 18 নম্বর শ্রেণী। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে 13, আমাদের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের ম্যাচিং করতে হবে। তো বাম স্তম্ভের সাথে আমরা যদি ডান স্তম্ভের ম্যাচিং করি, দেখো এখান থেকে প্রথম যে কোশ্চেনটা বলেছে এখানে ইথিলিন অণুতে সমযোজী বন্ধনের মোট সংখ্যা। তো এখানে সমযোজী বন্ধনের সংখ্যা সর্বদা কিছু যদি নাও জানো টি দিয়ে হয়, মানে টি, তাহলে আমরা চোখ বন্ধ করে এটা 6টি। তাহলে এইটা হয়ে যাচ্ছে একের অ্যান্সারটা। সি এর সাথে হয়ে যাবে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের আর প্যাকিং ফয়েলে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। প্যাকিং ফয়েলে কী ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম। তাহলে এটা হয়ে যাবে 2। কঠিন NaCl হচ্ছে তড়িৎ পরিবহন করে না, তো এটা হয়ে যাবে 3। আর ভিনিগারের কার্যকারী মূল্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইটা হয়ে যাবে 4। বোঝা গেছে? এইটা হচ্ছে তোমাদের ম্যাচিং হবে। নেক্সট 4 নম্বর পেজে আমরা চলে আসলাম। 4 নম্বর পেজে এবার 2.14 যে কোশ্চেন বলেছে, 2-এর দাগের কোশ্চেন, HCN এবং NaCN এর মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিলেস্য? সেটা আমাদেরকে লিখতে হবে। তো HCN হচ্ছে স্বাদে, মানে তোমাদের ক্যারেক্টারে হচ্ছে অম্ল জাতীয়, অ্যাসিড জাতীয়। HCNটা হচ্ছে অ্যাসিড জাতীয়। আমি এখানে লিখে দিচ্ছি দেখো, যেটা সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে। বলছে কোনটি মৃদু তড়িৎ বিলেস্য? তো ওটা সঠিক অ্যান্সার হবে HCN। কিন্তু কেন মৃদু তড়িৎ বিলেস্য সেটা বুঝতে হবে। HCNটা স্বাদে হচ্ছে অম্ল, অম্ল স্বাদে নয়, ক্যারেক্টারে। NaCNটা হচ্ছে ক্ষারীয়। বোঝা গেছে? আচ্ছা জ্বলিয়ে দেবো না, এটা বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। কী আয়ন উৎপন্ন করে? H+ আয়ন উৎপন্ন করে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে CN- আয়ন উৎপন্ন করে। NaCN হচ্ছে CN- আয়ন উৎপন্ন করে। এই আয়নটা এটা হচ্ছে বেশি শক্তিশালী। বোঝা গেছে? তাহলে CN- আয়নটা হচ্ছে বেশি শক্তিশালী হচ্ছে। সেই জন্য মৃদুটা কী হয়ে যাবে? মৃদু হয়ে যাবে HCN। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মৃদু তড়িৎবিলেস্য, অ্যান্সার হয়ে যাবে HCN। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম কি? দুটি দামি ধাতুর নাম হচ্ছে সোনা, সোনা প্লাটিনাম, সোনা প্লাটিনাম রূপা। সঠিক অ্যান্সার সোনা প্লাটিনাম রূপা। নেক্সট হচ্ছে স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? তো এটা হয়ে যাবে H2SO4, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আচ্ছা নেক্সট নাইট্রোজেন ঘটিত একটি জৈব এবং একটি অজৈব সার। আচ্ছা জৈব সারটা হচ্ছে, জৈব সার আমাদের ভার্মি কম্পোস্টিং, বা এটাকে আমরা কেঁচো সারও বলতে পারি, কেঁচো সার। আর অজৈব সারের নাম হয়ে যাবে ইউরিয়া।
যেন নাইট্রোজেন থাকে এর মধ্যে, বোঝা গেছে? অজৈব সার কী হয়ে যাবে? অজৈব সার হয়ে যাবে ইউরিয়া। অজৈব সার কী হয়ে যাবে? অজৈব সার হয়ে যাবে ইউরিয়া। আচ্ছা, নেক্সট আমাদের কোর্স অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত জানতে চেয়েছে। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। আচ্ছা, এই সিএইচও হচ্ছে ন্যাল গ্রুপ, আইইউপিএসি অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এর আইইউপিএসিতে নাম হয় ন্যাল। তাহলে এটার নাম হয়ে যাবে, একটা কার্বন থাকার জন্য এটা হচ্ছে মিথান্যাল, এটার আইইউপিএসি নাম হবে মিথান্যাল। নল নয় কিন্তু, নল থাকলে ওএইচ হবে, যেহেতু সিএইচও আছে এটা ন্যাল হবে, তাহলে এর আইইউপিএসি নাম হয়ে যাবে মিথানল। তো এই কোশ্চেনগুলো যারা সঠিকভাবে করেছো তাদের সম্পূর্ণ অ্যান্সার সঠিক হবে। যদি এই কোশ্চেনগুলো না করো তার মানে তোমাদের অ্যান্সার ভুল আছে। তো এরপর আমরা বড় কোশ্চেনের দিকে অগ্রসর হবো। গ্রুপ সি এর যে প্রশ্নগুলো আছে, প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে 9টা করতে হবে। প্রতিটা কোশ্চেন কত? 2 নম্বর করে 9টা করতে হবে। আচ্ছা, ওজোন স্তরে ধ্বংসের সিএফসির ভূমিকা আমাদের কি সহ আলোচনা করতে হবে? তো আমাদের সমীকরণ সহ আলোচনা করতে হবে। তো দেখো, সিএফসির যে ভূমিকাটা, এটা সমীকরণ সহ আলোচনা করতে গেলে যে কোনো একটা ক্লোরোফ্লোরোকার্বনের যে সাথে অক্সিজেনের বিক্রিয়া, মানে সেটা কিভাবে ওজোন স্তরকে ক্ষতি করছে বা ভাঙছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো ফার্স্ট যদি আমরা বিক্রিয়াটা লিখতে যাই, দেখো CFCl3 সাথে বিক্রিয়াটা লিখবো। প্রথম 3.1 এর অ্যান্সার 3.1 সিএফসি, যে কোনো একটা সিএফসি গ্যাস যদি নিই, CL3 এটা আমরা নিলাম, এটা একটা ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় গ্যাস। তো এর যদি ইউভি রে এর সাথে এটা বিক্রিয়া করে ক্লোরিন উৎপন্ন করে, ক্লোরিন মুক্তমূলক, এরকম ডট দেওয়া হয়, ডট দিয়ে এটাকে বোঝানো হয় মুক্তমূলক, বোঝা গেছে? আচ্ছা, এটার সাথে উৎপন্ন করে প্লাস CFCl2। এই যে ক্লোরিনটা উৎপন্ন হলো, এই ক্লোরিনটা আবার ওজোন স্তরের ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে তাকে ভেঙে অক্সিজেনে রূপান্তরিত করে। কিসে রূপান্তরিত করে? অক্সিজেনে রূপান্তরিত করে। অনুরূপভাবে এই যে যৌগটা উৎপন্ন হলো, এই ClO যে যৌগটা উৎপন্ন হলো, এই যৌগটা আবার হচ্ছে তোমার হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আবার ক্লোরিন উৎপন্ন করে, এবং হচ্ছে 2O2 আবার অক্সিজেন উৎপন্ন করে। তো এইভাবে ওজোন গ্যাসটাকে ভেঙে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত করে দিচ্ছে, এবং ওজোন গ্যাসটা আমাদের কি হচ্ছে? ওজোন ওজোন স্তরে যে ওজোন গ্যাসটার পরিমাণ কমে যাচ্ছে। তো এটাই তোমাদের বিক্রিয়া সহ লিখতে হবে, এবং যেটা আমি মুখে বলে দিলাম সেটাই তোমাদের লিখলে মোটামুটি 2 নম্বর পেয়ে যাবে। নেক্সট 3-এর দাগে যে 2-এর কোশ্চেনটা, এটা একটা অঙ্ক, খুব ভালো কোশ্চেন। তো তোমাদের ডিএমবি স্কুলে যে স্যার কোশ্চেন করেছে, সম্ভবত প্রসূনবাবু কোশ্চেনটা করেছে। অঙ্কটা খুবই ভালো অঙ্ক দিয়েছে তোমাদের জন্য। দেখো, খুবই কনসেপচুয়াল অঙ্ক। এখানে গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এবং অথবা যে কোশ্চেনটা দিয়েছে এটাও খুব ভালো অঙ্ক। দুটো কোশ্চেনই খুব ভালো কোশ্চেন। তো 3.2-এর যে কোশ্চেনটা, আমাদের মোলার ভর মানে ক্যাপিটাল এম এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? মোলার ভর বা ক্যাপিটাল এন এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানটা কোথা থেকে পাবো এটা? তো এটা যেখান থেকে পাবো, পিভি ইকুয়াল টু এনআরটি। 3.2 এর প্রথম কোশ্চেনটা, পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ক্যাপিটাল এম বা মোলার ভরের মানটা আমরা নির্ণয় করব। তো দেখো, মোল সংখ্যা এন হচ্ছে মোল সংখ্যা। এনটা কি? এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি? গিভেন মাস মানে ডব্লু, যে ভরটা তোমাদের দেওয়া থাকবে, বাই হচ্ছে মোলার ভর, এমটা হচ্ছে মোলার ভর। তো এই মানটা দিয়ে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে পিভি ইকুয়াল টু এন এর মানটা বসাবো ডব্লু, এন এর মানটা ডব্লু আপন এম ইন্টু আরটি। এই হচ্ছে এমটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এমটাকে যদি আমরা এক সাইডে করে দিই, তাহলে এমটাকে সাইডে করলে হয়ে যাবে এম ইকুয়াল টু ডব্লু আর টি আপন হচ্ছে পিভি। আচ্ছা, এখানে ডব্লুর মান কত দিয়েছে? ডব্লুর মান দিয়েছে তোমাদের 1 গ্রাম। ডব্লুর মান কত বলে দিয়েছে? 1 গ্রাম। তাহলে ডব্লুর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1 গ্রাম। আর এর মান কত দিয়েছে? 0.082। 0.082, দেখো প্রত্যেকটা ভ্যালু ভালো করে খেয়াল রাখবে। এখানে লিটারে দেওয়া আছে, এটা মিলিলিটারে দেওয়া আছে, তাহলে মিলিলিটারটাকে হয় লিটারে চেঞ্জ করতে হবে, না লিটারটাকে মিলিলিটারে চেঞ্জ করবে। এবং যেহেতু আর এর মানটা লিটারে, সবসময় আর এর মানটা চেঞ্জ করবে না, আয়তন যেগুলো দেওয়া থাকে সেগুলো চেঞ্জ করবে। তাহলে আর এর মান 0.082। এবং যে উষ্ণতার কত? 7 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে আমাদের কেলভিনে করতে হবে। তো 7 ডিগ্রি সেন্টিগ্রেডটা যদি কেলভিনে যোগ করি, 273 যোগ করতে হবে, তার সাথে 7, 273 প্লাস 7। আচ্ছা, চাপের মান কত দিয়েছে? 2 অ্যাটমসফিয়ার। চাপের মান হচ্ছে 2 অ্যাটমসফিয়ার ইন্টু, আচ্ছা, 410 মিলিলিটার। তো 410 মিলিলিটারকে যদি আমরা লিটারে করি, একে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। তাহলে এখানে লাস্ট অব্দি যে অ্যান্সারটা আসছে 0.082 ইন্টু 273 প্লাস 7, এটা হয়ে যাবে 280, এবং ওপরে উঠে যাবে 1000। আর নিচে কে কে পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে 2 ইন্টু 410। তো তোমরা বাড়িতে নিশ্চিন্তে কাটাকাটি করে দেখবে, এটার অ্যান্সার হয়ে যাবে 28। তাহলে মোলার ভর এম এর মানটা কত?
মোলার ভর হচ্ছে এম এর মান হচ্ছে 28 গ্রাম। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 28 গ্রাম। বোঝা গেছে? তো মোলার ভরের যে মানটা সেটা হয়ে যাবে আমাদের 28 গ্রাম। তো এই অঙ্কটা ইজি অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দিয়েছে, নেক্সট অঙ্কটা বলেছে অথবা একটা একটি হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার আছে। তো হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারে কত চাপ সহ্য করতে পারে? তো 7 × 10⁶ এত পাস্কেল চাপ সহ্য করতে পারে। তো এই অঙ্কটা বেশিরভাগ ছাত্রছাত্রী পারবে না। একটু কনসেপ্ট আছে অঙ্কটাই, যে কী হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের বলেছে যখন উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সিলিন্ডারে যে গ্যাসটা আছে সেই গ্যাসের চাপের মান হচ্ছে 1.7 × 10⁶ বলছে সিলিন্ডারটা এত যদি চাপ সহ্য করতে পারে কোন উষ্ণতায় বিস্ফোরণ হবে, অর্থাৎ সিলিন্ডারটা ফেটে যেতে পারে। তো আমি এটা পেজটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তার মানে প্রাথমিক যে টেম্পারেচারটা দিয়েছে সেই টেম্পারেচারের মানটা হচ্ছে 3.2। এটা হচ্ছে 3.2 এর অথবার অঙ্কটা, এই অথবারটা 3.2 অথবারটা। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে প্রাথমিক যে উষ্ণতা T1 আমরা নিয়েছি, T1 হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এর সাথে আমাদেরকে 273 আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 273 কেলভিন হয়ে যাবে। 273 কেলভিন যোগ করলে 5×3 = 8, 288 কেলভিন। তাহলে টেম্পারেচার মান হচ্ছে 288 কেলভিন। আচ্ছা, সেই উষ্ণতাতে চাপের মান কত আছে? পি। তাহলে P1 এর মান কিন্তু এটা হবে না, বেশিরভাগ ছেলে এটাই P1 করে দিবে, এটা P1 করে দিলেই ভুল হয়ে যাবে। তাহলে P1 এর মান হয়ে যাবে 1.7 × 10⁶ পাস্কেল। বোঝা গেছে? এবার দেখো যে বিস্ফোরণ কখন হবে। বিস্ফোরণ হচ্ছে যখন সিলিন্ডারে যে গ্যাসের চাপটা এই 7 × 10⁶ যে পাস্কাল আছে এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে বিস্ফোরণ ঘটে যেতে পারে। তার মানে অন্তিম যে চাপটা পি টুর মানটা হয়ে যাবে আমাদের 7 × 10⁶ পাস্কেল। সিলিন্ডারের চাপটা যদি P2 মানের সমান হয় বা P2 চেয়ে বেশি হয়ে যায়, সবচেয়ে কম যদি P2 হয় তাহলেও বিস্ফোরণের আশঙ্কা হতে পারে, আর P2 তো বেশি হয়ে গেলে বিস্ফোরণ ঘটে যাবে। তাহলে আমাদের অন্তিম চাপ P2 হবে 7 × 10⁶ পাস্কেল। এখান থেকে আমাদেরকে বের করতে হবে T2 = জিজ্ঞাসা, T2 মানটা আমাদেরকে বের করতে হবে। তো কি স্থির আছে পুরো জিনিসটাতে? কি স্থির আছে পুরো জিনিসটাতে? হচ্ছে আয়তন স্থির আছে। আয়তন ইজ কনস্ট্যান্ট। আয়তনটা কি? আয়তনটা হচ্ছে স্থির। তাহলে আয়তন যদি স্থির থাকে, প্রেসার এবং টেম্পারেচারটা যদি পরিবর্তন হয়, তাহলে এখানে আমরা কিসের সূত্র প্রয়োগ করব? চাপের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এখানে চাপের সূত্র কাজে লাগবে। তো চাপের সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো? চাপের সূত্র হচ্ছে P1/T1 হচ্ছে P2/T2। তাহলে এখান থেকে আমরা T2টা বের করি। তাহলে T2 হয়ে যাবে P2/P1 ইন্টু হচ্ছে T1। তাহলে প্রত্যেকটা যদি ভ্যালু আমরা বসাই এখান থেকে, কি ভ্যালু বসবে? P2-র মান কত? P2-র মান হচ্ছে 7 × 10⁶ পাস্কেল। আচ্ছা, P1 এর মান হচ্ছে 1.7 × 10⁶ পাস্কেল। আর T1 এর মান বেরিয়েছে 288। তাহলে এই যে উষ্ণতাটা বেরোবে এটা কেলভিনে বেরোবে। তো 10⁶ কেটে গেল, এবং এটা তোমরা ক্যালকুলেশন হাতে করবে। ক্যালকুলেশন হাতে করলে সম্ভবত এই মানটা বেরোবে 1185.9 কেলভিন। 1185.9 কেলভিন। তো এটাও যদি রেখে দাও তোমরা অ্যান্সারে নাম্বার পেয়ে যাবে। এবং যদি এটা সেন্টিগ্রেডে করতে চাও তাহলে এটা হয়ে যাবে 1185 - 9 থেকে আমাদেরকে 273 বিয়োগ করতে হবে। তো 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তো অ্যান্সারটা যেটা বেরোবে 912.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। বোঝা গেছে? তাহলে আমাদের লাস্ট যে অ্যান্সারটা 912.9 ডিগ্রি সেন্টিগ্রেড, এই হচ্ছে অঙ্ক। তো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা অঙ্কটা দেখে টুকেও নিতে পারো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলছে সাদা কাপড় ধোয়ার পর তাদের নীল দেওয়া হয় কেন? তো এটা আমি মুখে মুখে অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, সাদা কাপড় ধোয়ার পর নীল দেওয়া হয় এই কারণেই, কারণ তার যে মধ্যে ফ্যাকাসে যে হলুদ ভাবটা আছে, ফ্যাকাসে যে হলুদ ভাব, সেই হলুদ ভাবটা দূর করার জন্য এবং কাপড়টাকে আরও উজ্জ্বল এবং চকচকে দেখানোর জন্য। কারণ যেহেতু নীল রং আমাদের চোখ সংবেদনশীল, সেই জন্য হচ্ছে সাদা কাপড় ধোয়ার পর তাতে আমরা কী রং দিই? তাতে আমরা নীল রং দিই। বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাবে 3.3 অ্যান্সার। এটা খুব ইজি কোশ্চেন ছিল। মোটামুটি অঙ্কগুলো একটু কঠিন ছিল, কিন্তু যে ব্যাখ্যা ভিত্তিক যে কোশ্চেন, থিওরি টাইপ কোশ্চেন, সেটা তোমাদের ইজি কোশ্চেন ছিল। আচ্ছা, 3.3 এর অথবার কোশ্চেন বলছি। অথবার কোশ্চেনটা 3.3 অথবারটা আমি এইদিকে করে দিচ্ছি। 3.3 অথবারটা, অথবা বলেছে একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। দর্পণের সঙ্গে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মান কত? তাহলে আমরা ফটাফট একটা দর্পণ এঁকে নিচ্ছি। তাহলে এই দর্পণ হচ্ছে এখানে অভিলম্ব, এখানে একটা আলোক রশ্মি পড়ছে দর্পণে, এবং যে কোণে পড়বে সেই কোণেই বেরিয়ে যাবে। কিন্তু যাওয়ার কথা ছিল
যাওয়ার কথা ছিল এই জায়গাটাতে, কিন্তু দর্পণ থাকার জন্য প্রতিফলন হয়ে ফিরে যাচ্ছে। তাহলে যেখান দিয়ে যাওয়ার কথা ছিল আর যেখান দিয়ে যাচ্ছে, এই যে কোণটা এটাকে আমাদের বলে ডেল্টা। এইকে অভিলম্বের সাথে এই কোণটা আপাতন কোণ আই, এইটা হচ্ছে প্রতিফলন কোণ আর। তাহলে এখান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা প্লাস আই প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার আমরা কি প্রতিফলনের সূত্র থেকে জানি আই ইকুয়াল টু আর, অর্থাৎ আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে ডেল্টা প্লাস এইটা হয়ে যাবে 2i ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডেল্টা হচ্ছে চ্যুতি কোণ, কত হবে 180 ডিগ্রি মাইনাস 2 × আপাতন কোণ। তাহলে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস 2 × আপাতন কোণের মানটা কত দিয়েছে 30 ডিগ্রি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 120 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের হচ্ছে চ্যুতি কোণের যে মানটা বেরোবে, চ্যুতি কোণের মান বেরিয়ে যাবে আমাদের 120 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 3.3 অথবাটা হবে 120 ডিগ্রি। যারা 120 ডিগ্রি করেছে তাদের মোটামুটি ঠিক আছে। আচ্ছা, 3.4-এরটা পাতি কোশ্চেন, বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহার করা হয় কেন? তো বৈদ্যুতিক লাইনে ফিউজ ব্যবহার করা হয় এই কারণেই। তো যেগুলো থিওরি কোশ্চেন আমি মুখে অ্যান্সার বলে দেবো, তোমরা শুনে নিবে। 1 নম্বর হচ্ছে 3.4-এর যে ফিউজ আমরা এই কারণেই ব্যবহার করি। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত প্রবাহ রোধ করার জন্য। প্রবাহ অতিরিক্ত যে কারেন্ট, আমাদের যে বাড়ির যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র দিয়ে অতিরিক্ত কারেন্ট যায়, সে অতিরিক্ত কারেন্ট রোধ করার জন্য আমরা 1 নম্বর ফিউজ তার ইউজ করি। অতিরিক্ত কারেন্ট রোধ করার জন্য ফিউজ তার ইউজ করি। আর কি? আর হচ্ছে 2 নম্বর হচ্ছে শর্ট সার্কিট। দু নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে শর্ট সার্কিট থেকে বাড়ির যন্ত্রপাতিকে বাঁচানোর জন্য। কি বললাম? শর্ট সার্কিট থেকে বাড়ির যে যন্ত্রপাতি, সেই শর্ট সার্কিট থেকে বাড়ির যন্ত্রপাতি বাঁচানোর জন্য আমরা ফিউজ তার ব্যবহার করি। তো 2 নম্বরের কোশ্চেন দুটো পয়েন্ট নিলেই মোটামুটি তোমরা নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট 3.5-এরটা, 3.5-এরটাও ভালো কোশ্চেন। তো পেজটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট যারা যারা ভিডিওটা দেখছো। আচ্ছা, 3.5-এর যে কোশ্চেন, 3.5-এর কোশ্চেনটা কী বলেছে? ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না, কিন্তু ইথানলে দ্রবীভূত হয় কেন? তো এখানে আমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে। কী কনসেপ্ট? আমি ইংরাজিতে লিখে দিচ্ছি, লাইক ডিজলভ মানে একই জিনিস একই জিনিসে দ্রবীভূত হয়। বোঝা গেছে? আচ্ছা, এখানে ন্যাপথলিন কি জাতীয় যৌগ? তো ন্যাপথলিন হচ্ছে একটা অমেরু যৌগ। ন্যাপথলিন হচ্ছে, ফার্স্ট জানতে হবে, নন পোলার রিয়েজেন্ট, অমেরু যৌগ। অমেরু যৌগ। আচ্ছা, জল কি যৌগ? জল হচ্ছে মেরু যৌগ, মানে পোলার রিয়েজেন্ট, মেরু যৌগ। আর হচ্ছে তোমাদের হচ্ছে ইথানল, ইথানলও হচ্ছে তোমাদের অমেরু যৌগ। অমেরু যৌগ মাথায় ঢুকেছে? তো যেহেতু ন্যাপথলিন হচ্ছে তোমাদের অমেরু যৌগ, ন্যাপথলিন যেহেতু অমেরু যৌগ, তো সুতরাং সেটা ন্যাপথলিন অমেরু যৌগ ইথানলেই দ্রবীভূত হবে, সেটা জলে মেরু যৌগে এখানে দ্রবীভূত হবে না। কারণ আমরা জানি লাইক ডিসলভ লাইক, অর্থাৎ এখানে সাদৃশ্য দ্রবণীয়তা নীতি কাজ করছে। এটাকে আমরা কি নীতি বলে? এটাকে বলে সাদৃশ্য দ্রবণীয়তা নীতি। সাদৃশ্য দ্রবণীয়তা নীতি। দ্রবণীয়তা নীতি। বোঝা গেছে? এই কারণে হচ্ছে ন্যাপথলিন কোথায় দ্রব্য, ইথানলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয় না। নেক্সট হচ্ছে 3.6-এর যে কোশ্চেন। তো থিওরি কোশ্চেনগুলো আমি একটু স্পিডে বলে দিয়ে চলে যাবো, মুখে ফটাফট তোমরা টুকে নিবে। আর বাকি যে অঙ্কগুলো আমি সেগুলো করে দেবো। একটি মৌল এর পরমাণু ক্রমাঙ্ক 20। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 20। সঙ্গে সঙ্গে 20-কে আমরা ভেঙে দিচ্ছি, 2 8 10, 10 8 18, 18 দুগুণে 20, 2 8 8 2। আচ্ছা, বি এর পরমাণু ক্রমাঙ্ক 9। বি এর পরমাণু ক্রমাঙ্ক 9। 9-কে যদি আমরা ভেঙে দিই, 2 8 10, 1 9। বোঝা যাচ্ছে? এই মৌল দুটি গঠন করলে সেই যৌগের প্রকৃতি কী হবে, আয়নীয় না সমযোজী? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, যেহেতু এর বহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে, তো এই দুটো ইলেকট্রন ছেড়ে দিবে কাকে? বিকে। দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে এ সর্বদা তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন সম্পূর্ণ করবে। তাহলে দুটি ইলেকট্রন ত্যাগ করে এ কত হবে? এ 2+ হবে, এবং এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8। এবং সেই বি দুটো ইলেকট্রন গ্রহণ করে বি 2- হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8 2। মানে কত? 9 বলেছে, সরি, এখানে ইলেকট্রন বিন্যাসটা ভুল হয়েছে। নটি বলেছে না এখানে, তাহলে এটা হয়ে যাবে 2, 2 7 9। তো 2 7 হবে। তাহলে এখান থেকে ইলেকট্রন বিন্যাস যদি একটা গ্রহণ করে, এরও লাস্ট কক্ষপথ হয়ে যাবে 2 8। কিন্তু এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, বি একটা হবে না, বি কটা হবে না, বি দুটো হবে। দেখো, আমি যদি এটা ছবিটা এঁকে দিই, তাহলে ছবিটা তোমরা ইজিলি দেখে নিতে পারবে। এ এখানে থাকবে, বি একটা এখানে থাকবে, এখানে একটা বি থাকবে।
আচ্ছা, প্রথম ক্ষেত্রে বি এর লাস্ট কক্ষপথে কটা ছিল ইলেকট্রন? বি এর লাস্ট কক্ষপথে ছিল ৭টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে বি এর লাস্ট কক্ষপথে কটা ছিল? ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। আচ্ছা, এর লাস্ট কক্ষপথে কটা ছিল? তো এর লাস্ট কক্ষপথে ছিল আমাদের এখানে দেখতেই পাচ্ছি এর লাস্ট কক্ষপথ ২টো এবং তার আগের কক্ষপথে ৮টা। তো এর ক্ষেত্রে আমরা কক্ষপথ ২টো আঁকলাম। তো এই কক্ষপথে ছিল কটা? ৮টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং লাস্ট কক্ষপথে ছিল ২টো। ১টা, ২টো। তো এই একটা ইলেকট্রন একে দিয়ে দিবে। এ লাস্ট কক্ষপথে বি ৮টা ইলেকট্রন সম্পূর্ণ করে নিবে এবং এই একটা ইলেকট্রন একে দিয়ে দিবে। এও লাস্ট কক্ষপথে ৮টা ইলেকট্রন সম্পূর্ণ করে নিবে। তাহলে আমাদের যে যৌগটি হবে একটা ইলেকট্রন সম্পূর্ণ ত্যাগ করে দিচ্ছে, মানে এটা হয়ে যাবে আমাদের আয়নীয় যৌগ। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের আয়নীয় যৌগ এবং এর সংকেতটা হয়ে যাবে AB2। এর সংকেত আমাদের কি হয়ে যাবে? সংকেত হয়ে যাবে AB2। মাথায় ঢুকেছে? সংকেত হয়ে যাবে AB2, মানে দুটো বি থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের। তাহলে 3.6 আমাদের শেষ হয়ে আসলো। এরপর আমাদের যে কোশ্চেনটা আছে, অথবার কোশ্চেনটা বলছে HCl সমযোজী যৌগ, কিন্তু এটা হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? কারণ আমরা সাধারণত জানি সমযোজী যৌগগুলো জলীয় দ্রবণে কি পরিবহন করে না? তড়িৎ পরিবহন করে না। কিন্তু তা সত্ত্বেও HCl সমযোজী জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? তার কারণটা কি? দেখো, এর একটাই কারণ, কারণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা হচ্ছে জলীয় দ্রবণে এটা বিয়োজিত হবে। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করবে। তো এই মুক্ত আয়নগুলো উৎপন্ন করার জন্য এটা জলীয় দ্রবণে কি পরিবহন করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। বাতি ভাষায় অ্যান্সার লিখে দিবে, কারণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে এবং এই মুক্ত আয়ন উৎপন্ন করার জন্যই কি হবে? এই মুক্ত আয়ন উৎপন্ন করার জন্য এটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। ইজি কোশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 3.7 এর যে কোশ্চেনটা দিয়েছে। 3.7 বলছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এটা কিভাবে প্রমাণ করবে? তার মানে এটা অ্যামোনিয়াতে নাইট্রোজেনের শনাক্তকরণ রিয়াকশনটা আমাদেরকে লিখতে হবে। তো এটা আমি একটু লিখে দিচ্ছি। 3.7 এর যে অ্যান্সার, দেখো 3.7 অ্যান্সারটা, যে কালো রঙের কিউপিক অক্সাইডের মধ্য থেকে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি, বোঝা গেছে? অ্যামোনিয়া চালনা করলে কি হবে? তো লাল রঙের কপার বিজারিত হয়, মানে লাল রঙের কি বিজারিত হবে? কপারে। এই কিউপি অক্সাইডটা লাল রঙের কপারে বিজারিত হবে। তো এখানে আমার রিয়াকশানটা লিখি, দেখো Cu, এটা হচ্ছে লাল রং, লাল রঙের কপারে বিজিত হবে এবং এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং আর কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। তো বিক্রিয়াটা যদি আমরা ব্যালেন্স করি, Cu অক্সিজেন, একটা নাইট্রোজেন, তো বিক্রিয়া ব্যালেন্স নেই। দেখো ব্যালেন্সিং যে বিক্রিয়াটা হবে, তা হয়ে যাবে 3Cu এবং হচ্ছে 2NH3, 3Cu এবং 3H2। বোঝা গেছে? তার মানে এই যে কিউপিক অক্সাইডটা আছে, কিউপিক অক্সাইডটা কী রঙের ছিল? কিউপিক অক্সাইডটা ছিল কালো রঙের। কী রঙের? কালো রঙের ছিল। এবং এই কিউপিক অক্সাইডের মধ্য থেকে যদি আমরা অ্যামোনিয়া চালনা করি, তাহলে এই কিউপি অক্সাইডের লাল রঙের কপারে কি করে দেয়? বিজারিত করে দেয় কি? অ্যামোনিয়া। সুতরাং এই লাল রঙটা দেখে আমরা বুঝতে পারবো বিজারিত করে দেয় এবং সেখান থেকে নাইট্রোজেন উৎপন্ন হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং জল উৎপন্ন করে। তো এটাই হচ্ছে তোমাদের যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে তার শনাক্তকরণ রিয়াকশান। এটা লিখলেই মোটামুটি হবে তোমাদের। আচ্ছা, 3.8 হচ্ছে থার্মিট মিশ্রণ কি এর ব্যবহার। তো থার্মিট মিশ্রণ হচ্ছে আমাদের, দেখো 3 ভাগ Fe2O3, তো 3 ভাগ কি থাকবে? 3 ভাগ থাকবে তোমাদের Fe2O3 আর 1 ভাগ কি থাকবে তোমাদের? 1 ভাগ হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ। বোঝা গেছে? 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ, এর যে মিশ্রণ, এর মিশ্রণটাকে আমরা কি বলি? এর মিশ্রণটাকে আমরা বলি থার্মিট মিশ্রণ। তো এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে রেল লাইন, ট্রাম লাইন ইত্যাদি জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। কি বললাম? রেল লাইন এবং ট্রাম লাইন ইত্যাদি জোড়া দেওয়ার কাজে এটা ব্যবহার করা হয়। যদি এর রিয়াকশানটা দিতে চাও, রিয়াকশানটা দিতে পারো। তাহলে রিয়াকশানটা যদি তোমরা দিতে চাও, রিয়াকশানটা আমি দিয়ে দিচ্ছি। Fe2O3 প্লাস হচ্ছে 2Al, এখান থেকে হয়ে যাবে 2Fe প্লাস হচ্ছে Al2O3। এই রিয়াকশানটাও দেওয়ার দরকার নেই, শুধু এটা লিখে দিলেই হবে। 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ যে মিশ্রণ, তাকে আমরা কি বলছি? থার্মিট মিশ্রণ। এর ব্যবহার রেল লাইন, ট্রাম লাইন ইত্যাদি জোড়া দেওয়ার কাজে ব্যবহার করে। অর্থাৎ যেই সমস্ত জিনিসগুলো আমরা চাগিয়ে ঘর আনতে পারবো না, সেইগুলো সেই জায়গাতে রেখে জোড়া দেওয়ার কাজেই থার্মিট মিশ্রণ ব্যবহার করা হয়। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? এটা তোমরা বই দেখে লিখে নিবে, আমি মুখে বলে দিচ্ছি। দেখো, তোমরা যে সমস্ত জৈব যৌগে
কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। কি বললাম? যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। উদাহরণ কী হবে? উদাহরণ হয়ে যাবে ইথেন। উদাহরণ কী হয়ে যাবে? ইথেন। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত। দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হলে কী হয়ে যাবে? অসম্পৃক্ত। তো ইথেনের সংকেতটা হচ্ছে CH3 সিঙ্গেল ওয়ান CH3। তো তোমরা এই স্ত্রীটাকে আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে। এই স্ত্রীটাকে আগে এই কারণে লিখা হয় যাতে কার্বন কার্বন বন্ডটা আমরা দেখাতে পারি। তো নর্মালি তোমরা এটা লিখলেও নাম্বার পেয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 4 দাগে যে কোশ্চেনগুলো আছে, 4 দাগের কোশ্চেনটা লগ পি বানাম লগ ভি এর লেখচিত্র আঁকতে হবে। তো 4 দাগেরটা এটা একটু ভাবনার কোশ্চেন আছে। কী ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা, স্থির উষ্ণতা মানে কার সূত্র? তো স্থির উষ্ণতা মানে তোমাদের বয়েলের সূত্র। তাহলে এখান থেকে আমরা যে বয়েলের সূত্রটা সেখান থেকে দেখো পিভি ইকুয়াল টু হয় ধ্রুবক। পিভি ইকুয়াল টু কী হয়? পিভি ইকুয়াল টু হয় ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কে নাম দিয়ে দিচ্ছি। এবার যেহেতু লগ পি বনাম লগ ভি লেখচিত্র আঁকতে হবে, উভয় পক্ষে আমরা লগ নিয়ে নিচ্ছি। লগ পিভি ইকুয়াল টু হয়ে যাবে লগ অফ কে। তাহলে এখান থেকে লগের সূত্র যদি ভাঙি, লগ অফ পি প্লাস হচ্ছে লগ অফ ভি ইকুয়াল টু হয়ে যাবে লগ অফ কে। আচ্ছা, লগ ভিটাকে বাঁ দিকে আমরা রাখছি আর লগ ভিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তো লগ ভি প্লাস হচ্ছে লগ অফ কে। তো এটাকে আমরা ওয়াই অক্ষ নাম দিচ্ছি আর এটাকে আমরা মাইনাস অফ এক্স অক্ষ নাম দিচ্ছি, প্লাস এটাকে আমরা নাম দিচ্ছি সি। বোঝা গেছে? আচ্ছা, এটাকে আরেকটু চেঞ্জ করি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নাম দিচ্ছি। তো এখানে এম এর মানটা হচ্ছে -1, এম এর মানটা কত? -1। আর সি এর মানটা কত? সি এর মানটা হচ্ছে লগ অফ কে। তো সি এর মানটা যদি জিরো হতো তাহলে লেখচিত্রটা মূল বিন্দু দিয়ে যেত। এবার যেহেতু সি এর মানটা জিরো নয়, তার মানে লেখচিত্রটা মূল বিন্দু দিয়ে যাবে না। লেখচিত্রটা মূল বিন্দু দিয়ে যাবে না। তাহলে আমরা যদি লেখচিত্রটা অ্যাকচুয়ালি আমাদের যেটা হবে, দেখো এই সি এর মান যদি জিরো হতো তাহলে লেখচিত্রটা এই মূল বিন্দুতে যেত। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের লগ পি। ওয়াই অক্ষ বরাবর লগ পি আর এক্স অক্ষ বরাবর কি আছে? লগ অফ ভি। তাহলে এইদিকে আমরা নাম দিচ্ছি লগ অফ পি আর এইদিকে আমরা নাম দিচ্ছি লগ অফ ভি। মাথায় ঢুকেছে? আচ্ছা, নতিটা নেগেটিভ, নেগেটিভ হওয়ার জন্য নিচের দিকে নামবে। তাহলে স্টেল লাইন হবে, নতিটা এইদিকে নেগেটিভ হওয়ার জন্য নিচের দিকে নামবে। আচ্ছা, নতির মান কত? এখানে নতির মান হয়ে যাবে নতি ইকুয়াল টু -1। নতির মান কত? নতির মান -1। গতি যে এটা গতি নয়, কোশ্চেনে যে গতি দিয়েছে এটা গতি হবে না, এটা হয়ে যাবে নতি। এটা কি হয়ে যাবে? নতি। নতির মান হচ্ছে এমটাকে আমরা নতি বলি, এম এর মানটাই নতি, এর মান কত? -1। আর লেখচিত্রটা এরকম হবে। আর যদি এম এর মানটা পজিটিভ হতো, এম এর মানটা পজিটিভ হলে এরকম হতো। এম এর মানটা যদি পজিটিভ হতো এরকম ওপর দিকে উঠতো। মাথায় ঢুকেছে? নেগেটিভ হওয়ার জন্য কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। এই হচ্ছে লেখচিত্র। মোটামুটি এটা এঁকে এই নতির মান লিখতে পারলেই তোমরা 3 নম্বর পেয়ে যাবে। তো নতি হচ্ছে -1। আবার পরে শিখবে এই নতিটাকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেছে? এই নতির মানটাকে কী দিয়ে প্রকাশ করি? উঁচু ক্লাসে যখন উঠবে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু -1। এখান দিয়ে আবার থিটা মানে কত ডিগ্রি কোণ করে নামছে এটাও তোমরা বের করতে পারবে, কিন্তু ক্লাস 10-এ তোমাদের এতটুকু দরকার নেই। তো এটা করলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা অঙ্ক যেটা তোমাদেরকে বিশেষ করে জানতে হবে। দেখো অঙ্কটা কী বলেছে। খোলা বায়ুতে CO3-কে তীব্রভাবে উত্তপ্ত করা হয়েছে। তীব্রভাবে উত্তপ্ত করালে কী পরিমাণ ওজনের হ্রাস ঘটবে? তো আমাদেরকে জানতে হবে ওজনের হ্রাস কেন ঘটে। আগে আমরা যদি রিয়াকশানটা লিখি এখান থেকে, দেখো যে রিয়াকশানটা CO3 কী কী উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড 4.2 আর CO3-কে যদি আমরা উত্তপ্ত করি এটা উৎপন্ন হবে CaO প্লাস হচ্ছে CO2 উৎপন্ন হবে। বোঝা গেছে? কী কী উৎপন্ন হবে? CaO এবং CO2 উৎপন্ন হবে। এবারে জানতে হবে যে কেন ওজনের হ্রাস ঘটে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা করে কিছু লাভ নেই। এই যে এটা ছিল সলিড এবং এটাও থাকবে কঠিন। কঠিন আর CO2টা গ্যাস হয়ে উড়ে পালাবে। CO2টা কী হয়ে উড়ে পালাবে? গ্যাস হয়ে উড়ে পালাবে। এবং এটা গ্যাস হয়ে উড়ে পালানোর জন্য CO2 যে পরিমাণ আমরা পরিমাণ পাবো সেই পরিমাণটাই ওজনের হ্রাস ঘটবে। কি বললাম? CO2 আমরা যেই পরিমাণে পাবো সেই পরিমাণেই ওজনের হ্রাস ঘটবে, কারণ এটা কি? এটা হচ্ছে গ্যাস। গ্যাস তো আর থাকবে না, গ্যাস উড়ে পালাবে। সেই জন্যই বলা হচ্ছে CO3-কে যদি উত্তপ্ত করা হয় CO2 যে পরিমাণ উৎপন্ন হবে সেই পরিমাণই হচ্ছে ওজনের হ্রাস ঘটবে। তো আমাদের ফার্স্ট কাজ CaCO3 আমরা যদি এখানে আণবিক গুরুত্ব বের করে নিই, দেখো Ca40 প্লাস 12 কার্বনের, অক্সিজেনের 3 ষোলোয় 48। তো এটা হয়ে যাবে তোমাদের 100। আর কার্বন ডাইঅক্সাইড তো আমরা সারা জীবন পড়ে আসছি 12 প্লাস 32, তাহলে এটা হয়ে যাবে 44। তার মানে আমরা এখান থেকে কী বলছি? এখান থেকে বলছি 100 গ্রাম
CaCO3 থেকে 44 গ্রাম কি উৎপন্ন হয়? CO2 উৎপন্ন হয়। CO2 উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে কত উৎপন্ন হবে? 1 গ্রাম CaCO3 থেকে 44/100 গ্রাম CO2 উৎপন্ন হবে। এবার আমাদের কোশ্চেনে কত বলেছে? 250 গ্রাম। তাহলে 250 গ্রাম CaCO3 থেকে কি উৎপন্ন হবে? 44/100 ইন্টু হচ্ছে 250, এত হচ্ছে গ্রাম CO2 উৎপন্ন হবে। বোঝা গেছে? তো এটা কাটাকাটি করো, কাটাকাটি শূন্য শূন্য যদি আমরা কেটে দিই, কাটার পর 10 দিয়ে যদি ভাগ করি 4.4 25, তাহলে এটা হয়ে যাবে তোমার 110, 110 গ্রাম CO2। কেননা এখান থেকে 2 দিয়ে কাটলে 2 5 10, সেটা দিয়ে আমরা 2 দিয়ে কাটি 2 5 10, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 5 5 25, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 110, 5 হাতে থাকে 1, 110, তাহলে 110 গ্রাম CO2 উৎপন্ন হবে। এবার এই যে 110 গ্রাম CO2 টা বাতাসে উড়ে পালাবে, কি বললাম? 110 গ্রাম CO2টাই হাওয়াতে উড়ে পালাবে। সেই জন্য কি যে কোশ্চেনটা আমাদের বলেছে যে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে? তো আমাদের ওজনের হ্রাস ঘটবে 110 গ্রাম ওজনের হ্রাস ঘটবে। তাহলে এখানে অ্যান্সার হবে 110 গ্রাম ওজনের হ্রাস ঘটবে। 110 গ্রাম ওজনের কি হবে? হ্রাস ঘটবে। মারাই ঢুকেছে, তাহলে 110 গ্রাম ওজনের হ্রাস ঘটবে। ইজি কোশ্চেন ছিল, কনসেপ্টটা বুঝতে পারলেই তোমরা পারতে। যারা যারা এটা করেছো তারা তাদের ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের অথবার কোশ্চেনটা। তার আগে আমি পেজটা ক্লিয়ার করে দিই। দেখো, এবার হচ্ছে আমাদের যেটা বলেছে অথবার কোশ্চেনটা। দেখো, অথবার কোশ্চেনটা তোমরা যেটা SO2 আছে না, ওটা আমি তোমাদেরকে 3O3 দিয়ে করাবো। রিয়াকশানটা আমি একটু অন্য রিয়াকশান দিয়ে করাবো। এই যে রিয়াকশানটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এটা হয়ে যাবে তোমাদের 2ZNS প্লাস হয়ে যাবে 3O3, তীর চিহ্ন দিয়ে তোমাদের হয়ে যাবে 2ZNO প্লাস হয়ে যাবে তোমাদের 2SO2। এইটা হচ্ছে তোমাদের রিয়াকশান। তো তোমরা এই যে রিয়াকশানটা দেওয়া আছে এই রিয়াকশানটা থেকেও করবে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? তোমাদের ঠিক হলেই নাম্বার পেয়ে যাবে। আর আমি তোমাদের এই যে SO2টা চেঞ্জ করে 3O3 দিয়ে করাচ্ছি, ভালো করে দেখো। এবার সেম কোশ্চেন, একই কোশ্চেন। এটা বলছে 100 মোল ZNS থেকে কত মোল, 100 মোল ZNS থেকে কত মোল, ZNS নয়, এটা ZNO হবে, কত মোল ZNO উৎপন্ন হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ইজি কোশ্চেন। এখানে যে দেওয়া আছে 2 মোল ZNS থেকে 2 মোল ZNO উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 মোল আর ZNS থেকে 2 মোল কি উৎপন্ন হচ্ছে? 2 মোল ZNO উৎপন্ন হচ্ছে। সামনে যেটা থাকে সেটাকে মোল সংখ্যা বলে। তাহলে এখানে 1 মোল ZNS থেকে 1 মোল কি হবে? 1 মোল ZNO তৈরি হবে। এবার কোশ্চেনে বলছে 100 মোল, তাহলে 100 মোল ZNS থেকে 100 মোল ZNS থেকে কত মোল ZNO উৎপন্ন হবে? 100 মোল আর ZNO উৎপন্ন হবে। তাহলে প্রথমটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 মোল। বোঝা গেছে? কত মোল ZNO উৎপন্ন হবে? 100 মোল ZNO উৎপন্ন হবে। আবার দুইয়ের কোশ্চেনটা দিয়েছে কত মোল SO2 উৎপন্ন হবে। দেখো, এখানে হচ্ছে 2 মোল ZNS থেকে 2 মোল SO2 উৎপন্ন হচ্ছে। আমরা সেম টু সেম SO2 উৎপন্ন হবে কত মোল? SO2 উৎপন্ন হবে 100 মোল। তার মানে 100 মোল ZNS থেকে 100 মোল ZNO উৎপন্ন হবে এবং 100 মোল SO2ও উৎপন্ন হবে। বোঝা গেছে? সামনেরটা সবসময় দেখবে। এই যে রিয়াকশানটা এখানে আছে, 1 সেকেন্ড আমি এটা মুছে দিই একটু। এই দেখো, এই যে রিয়াকশানটা আছে এখানে, এখানে এটা মোল সংখ্যা এবং এটা হচ্ছে মোল সংখ্যা। এই দুটো মোল সংখ্যা সেম হলে যা উৎপন্ন হবে তাই উৎপন্ন। আর যদি তোমরা ঐকিক নিয়মে করতে যাও, ঐকিক নিয়মে আমি এরকমভাবে করে দেখিয়ে দিয়েছি। তাহলে এর দেখে সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 মোল ZNO উৎপন্ন হবে এবং বি এর দেখে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 100 মোল SO2 উৎপন্ন হবে। তো 100 মোল যাদের অ্যান্সার বেরিয়েছে তাদের ঠিক আছে, বাকিদের ভুল আছে। তো এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। তো আমি তোমাদেরকে যতটা কোশ্চেন করালাম তার মধ্যে থেকে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, অঙ্কগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক ছিল। বোঝা গেছে? অঙ্কগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক ছিল। তো একটু দিমাগ খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। দিমাগ না খাটালে অঙ্কগুলো হবে না। তারপর আমরা 4.3-র অঙ্কগুলো করছি। 4.3, তো 4.3 কি বলেছে দেখো। 4.3 কোশ্চেনটা বলেছে 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি তামার গোলকের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি হয়েছে, টেম্পারেচারটা একই পরিমাণ বাড়ানো হয়েছে, তাহলে আয়তন প্রসারণের অনুপাত কত হবে? মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো আয়তন প্রসারণের অনুপাত কত হবে? তো আমরা দুটো যদি বৃত্ত এখান থেকে এঁকে নিই, দেখো এই একটা বৃত্ত, বৃত্ত নয় সরি, গোলক। তাহলে এই একটা গোলক আর একটা বড় গোলক এঁকে নিচ্ছি।
তাহলে এটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R1 এবং এটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2। প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2 এবং এর আয়তন V1 এবং এর আয়তন V2। তাহলে তোমরাই দেখে বলো V1 ইকুয়াল টু হয়ে যাবে 4/3 পাই হচ্ছে R1 কিউব, আর V2 কত হয়ে যাবে? V2 হয়ে যাবে 4/3 পাই R2 কিউব। সবাই তো গোলকের ফর্মুলা জানো, অঙ্কেতে ভালো করে পড়েছো। আচ্ছা, আয়তন প্রসারণের অনুপাত কত হয়? এরপর আমরা যেটা লিখবো আয়তন প্রসারণের অনুপাত। আমি একটু স্পিডে করছি, যাদের ডিস্টার্ব হচ্ছে বা যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা ব্যাক করে নিয়ে আবার দেখতে পারো। বোঝা গেছে? ভিডিওটা ব্যাক করে নিয়ে যদি আবার দেখো মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কেন বারবার এক্সপ্লেন করলে টাইমটা অনেক বেশি লাগবে। তো আয়তন প্রসারণের আয়তন প্রসারণের কি বলছে? অনুপাত যদি আমরা বের করি, আয়তন প্রসারণের অনুপাত কত হয়ে যাবে দেখো। আয়তন প্রসারণ অনুপাত হচ্ছে ডেল্টা ভি বাই ভি দিয়ে আমরা প্রকাশ করি। আয়তন প্রসারণ অনুপাতকে আমরা কত দিয়ে প্রকাশ করি? ডেল্টা ভি আপন ভি দিয়ে প্রকাশ করি। তো এর ফর্মুলা হচ্ছে গামা ইন্টু ডেল্টা টি। তো গামাটা কি? গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামাটা কি? গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর ডেল্টা টিটা কি? ডেল্টা টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। ডেল্টা টি এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই যে দুটো গোলকের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো ডেল্টা V1 আপন হচ্ছে V1 এর মানটা প্রথম গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এইটা হয়ে যাবে গামা ইন্টু ডেল্টা টি। এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে যাবে ডেল্টা V2 আপন V2, এইটা হয়ে যাবে গামা ইন্টু ডেল্টা টি। যেহেতু দুজনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি সমান, তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এই ডান দিকের রাশিটি সমান, তাহলে অতএব আমরা লিখে দিতে পারি, এটা দেখো ডেল্টা V1 আপন V1 ইকুয়াল টু হচ্ছে ডেল্টা V2 আপন V2। তাহলে এখান থেকে আমরা অতএব লিখতে পারি ডেল্টা V1-এর নিচে ডেল্টা V2টাকে নিয়ে চলে আসলাম, আর ওখানে V1-এর নিচে V2টাকে নিয়ে চলে গেলাম। তো V1 বাই V2 এর অনুপাত কত হবে? 4/3 পাই R1 কিউব, আর এটা বসে যাবে 4/3 পাই R2 কিউব। তাহলে সব কেটে গিয়ে এটা হয়ে যাবে R1 আপন R2 এর হচ্ছে হোল কিউব। R1 আপন R2 এর কি হয়ে যাবে? এর হয়ে যাবে হোল কিউব হয়ে যাবে। আচ্ছা, R1 ব্যাসার্ধের মানটা কত দিয়েছিল? 10 সেন্টিমিটার, R2 বলেছিল 20 সেন্টিমিটার। তাহলে এদের যদি কিউব করি তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/8, 1/8। তাহলে অনুপাত জানতে চেয়েছিল আমাদের। কোশ্চেনটা কি জানতে চেয়েছিল? কোশ্চেন জানতে চেয়েছিল যে আয়তন প্রসারণের অনুপাত কত হবে। তো আয়তন প্রসারণের অনুপাত এখানে হয়ে যাবে 1:8। তো যারা যারা 1:8 অ্যান্সার করেছে তাদের ঠিক আছে, যারা যারা 1:8 অ্যান্সার করোনি তাদের ভুল আছে। বোঝা গেছে? তো ঠিকঠাকভাবে অ্যান্সারটা তোমাদের করতে হবে এটা। নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে অবতল দর্পণের দ্বারা সৎ অবশীর্ষ এবং আকারে বড়। নেক্সট যেটা 4.4। তো 4.4-এর যে কোশ্চেনটা বলেছে, অবতল দর্পণ দ্বারা সৎ অবশীর্ষ এবং আকারে বড় প্রতিবিম্ব আমরা কিভাবে গঠন করব। তো সৎ অবশীর্ষ এবং আকারে বড় প্রতিবিম্ব গঠন করতে গেলে যে বস্তুটা আছে তাকে ফোকাস এবং আলোক কেন্দ্র মিডিলে রাখতে হবে। কি বললাম? তাকে ফোকাস এবং যে আলোক কেন্দ্র বলি, সরি বক্রতা কেন্দ্রের মধ্যে রাখতে হবে। তো যদি আমরা কি দর্পণ বলেছি? অবতল দর্পণ। তো অবতল দর্পণে যদি একটা ছবি এঁকে নিই, তো উত্তল দিকটা আমরা কোটিং করে দিচ্ছি। আচ্ছা, এটা তোমাদের বক্রতা কেন্দ্র, এটাকে আমি সি নাম দিচ্ছি। এই জায়গাটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে তোমাদের ফোকাস, এটাকে আমি এফ নাম দিচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, সেখান থেকে সেম দূরত্বে এটা হয়ে যাবে তোমাদের, এটাকে ও নাম দিই আর এটাকে হচ্ছে সি নাম দিই। দেখো এটা হয়ে যাবে সি, তোমাদের বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, এখান থেকে ধরো একটা বস্তুকে রেখেছি আমরা, এরকম একটা বস্তু। তো বস্তুটা প্রথমে লেন্সে যাবে, এই দর্পণে যাবে, সেখান থেকে প্রতিফলিত হয়ে কোথায় আসবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি কোথায় যাবে? আচ্ছা, আর একটা আলোক রশ্মি সরাসরি তোমাদের সরাসরি বক্রতা ব্যাসার্ধের যে কেন্দ্রটা, এখান থেকে যাবে। তো এরা যেখানে গিয়ে মিট করবে সেইখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেছে? তো এই জায়গাটায় আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো এই উল্টো প্রতিবিম্ব এবং আকারে বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। উল্টো এবং আকারে বড়, এটার নাম যদি আমরা পি কিউ দিই, তো এটার নাম হয়ে যাবে আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ। তো তার মানে আমাদের এই হচ্ছে তোমাদের ছবি হবে, কিন্তু ছবিতে আলোর ডাইরেকশন অবশ্যই দেবে। তার মানে অবতল দর্পণ দ্বারা সৎ অবশিষ্ট এবং আকারে বড় প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুকে ফোকাস এবং
বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্রের মাঝে রাখতে হবে, বক্রতা কেন্দ্রের মাঝে রাখতে হবে। তো তোমরা স্কেল দিয়ে ছবিটা পরিষ্কার করে আঁকবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন আছে, উত্তর লেন্সের আলোককেন্দ্র কাকে বলে, ক্ষমতার সংজ্ঞা দাও। তো বই থেকে এটা তোমরা পেয়ে যাবে, সংজ্ঞা কাকে বলে, এটা আমি আর করিয়ে দিচ্ছি না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের প্রমাণ করতে হবে তড়িৎ পরিবাহীর তড়িৎ ক্ষমতা সমান পরিবাহী যে তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা প্রমাণ করতে হবে। পি ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর 4.6, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো এটা ইজি প্রমাণ, দেখো তড়িৎ ক্ষমতা সমান কি হয়, এটা তড়িৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি ইকুয়াল টু হচ্ছে তড়িতিক কৃতকার্য আপন হচ্ছে সময়, একক সময়ে যে পরিমাণ তাড়িতিক কৃতকার্য সম্পন্ন হয় তাকে আমরা বলছি তড়িৎ ক্ষমতা। তো এটার ফর্মুলা হচ্ছে ভি আই ইন্টু টি আপন টি। আচ্ছা, ভি হচ্ছে বিভব প্রভেদ আর আই হচ্ছে তার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যায়। তো ভি এর মান আমরা বসিয়ে দিলাম আই ইন্টু আই, তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল আই স্কোয়ার আর। তো লেখালেখিটা তোমরা করে নিও, আমি শুধু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রমাণ করতে হবে। যদি এইভাবে তোমরা করে আসো, ইজিলি তোমরা নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রবাহ বলতে কী বোঝায়, তো যে প্রবাহের মধ্যে যে কারেন্টের ডাইরেকশান সর্বদা চেঞ্জ হতে থাকে, একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে চেঞ্জ হতে থাকে, তাকে আমরা পরবর্তী প্রবাহ বলবো। অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বই থেকে সংজ্ঞা করে নেবে। আচ্ছা, বর্তনীর শর্ট সার্কিট বলতে কী বোঝায়, যদি তড়িৎ উৎসের দুটি পয়েন্টকে, শর্ট সার্কিট আমি বলে দিই, যদি তড়িৎ উৎসের দুটি পয়েন্টকে যদি আমরা একটা তার দিয়ে যোগ করি, নর্মাল তার দিয়ে যোগ করি, তাহলে এদের মধ্যে রোধটা কত হয়ে যায়, রোধ হচ্ছে 0 হয়ে যায় এবং কারেন্টটা কী হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। কারেন্টটা ইনফিনিটি মানে অসীম হয়ে যায়, তখন এই অবস্থাকে আমরা কি বলি, শর্ট সার্কিট কন্ডিশন বলি। আচ্ছা, নেক্সট বিয়েরটা আছে 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝায়, তো 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় একটা ফিউজ তারের মধ্যে থেকে 10 অ্যাম্পিয়ারই সর্বোচ্চ কারেন্ট যেতে পারবে। কত কারেন্ট, 10 অ্যাম্পিয়ারই সর্বোচ্চ কারেন্ট যেতে পারবে, এবং 10 অ্যাম্পিয়ারে যদি কারেন্ট বেশি হয়ে যায় তাহলে ফিউজ তারটা কী হবে, ফিউজ তারটা কেটে যাবে। মাথায় ঢুকেছে? এতটুকু লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে, ইজি কোশ্চেন ছিল এটা। আচ্ছা, নেক্সট কী বলছে, নিউক্লিয়াস সংযোগ নিউক্লিয়ার বিভাজনের দুটি পার্থক্য নিজেরা বই থেকে সংজ্ঞাটা দিয়ে দিবে। সংজ্ঞাটা দিয়ে কোনটাতে বেশি শক্তি দরকার, কোনটা কম শক্তি। আচ্ছা, নিউক্লিয়াস সংযোজনে ছোট নিউক্লিয়াস হলে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে, আর নিউক্লিয়ার বিভাজনে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস গঠন করে। এটা বই থেকে লিখলেই মোটামুটি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, শক্তি ও ভর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলেছে আমাদের 4.9 প্রশ্নটা বলছে তোমাদের এবিসি তিনটি মৌল আছে। 4.9 কি বলছে, 4.9 হচ্ছে এবিসি তিনটি মৌল আছে। তো এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, এর পরমাণু ক্রমাঙ্ক 11, এটাকে যদি ভাঙি 2 8 10 ইন্টু 11। আচ্ছা, বিটাকে ভাঙলে এর পরমাণু ক্রমাঙ্ক 16, 2 8 10, 10 6 16। আর যদি আমরা সিটাকে ভেঙে নিই, সিটাকে ভাঙলে কত হয়ে যাবে, 18, 18 মানে হচ্ছে 2 8 10 আর 18। বোঝা গেছে, 2 8 10 আর 18। কেন, কোন মৌলের যোজ্যতা শূন্য, এর দেখের অপশানটা যার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে তার যোজ্যতা শূন্য, তার মানে সি এর যোজ্যতা শূন্য, সি এর। তাহলে এর অপশানটা কত হবে, সি এর। আচ্ছা, বি এর অপশানটা বলছে বি এর অবস্থান নির্ণয় করো, তাহলে বি এর অবস্থান, বি কটা পার্টে ভেঙেছে, 3টে পার্টে, তাহলে এটা হচ্ছে থার্ড পর্যায়, এটা হচ্ছে থার্ড পর্যায়। আর শ্রেণী কত হয়ে যাবে, তো শ্রেণী হয়ে যাবে দেখো 10 প্লাস লাস্ট কক্ষপথে ইলেকট্রন 6, তাহলে কটি হয়ে যাবে, 16 নম্বর শ্রেণী। কত নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী। আচ্ছা, কোন মৌলটির ধাতব ধর্ম বর্তমান, তো পর্যায় বরাবর যদি আমরা বাম থেকে ডানে যাই, পর্যায় বরাবর যদি বাম থেকে ডানে যাই, তো ধাতব ধর্ম কমে। তাহলে কোন মৌলটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তো ধাতব ধর্ম সবচেয়ে বেশি এ মৌলটি। কার, এ মৌলটি। বোঝা যাচ্ছে, এ মৌলটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের 10-এর দাগে যে প্রশ্নটা বলেছে, 10-এর দাগের প্রশ্নটা সিউ তড়িৎদ্বার ব্যবহার করে যদি আমরা CuSO4 তড়িৎ বিশ্লেষণ করলে, CuSO4 যদি আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে অ্যানোডের ভর কমে যায় আর ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন, এটা আমাদেরকে লিখতে হবে। তো 4.10-এরটাও আমাদের ইজি কোশ্চেন ছিল। দেখো, অ্যানোডে যে তামাটা আছে, অ্যানোডে যে ধাতুটা আছে আমরা যে ব্যবহার করব, সেটা হয়ে যাচ্ছে তোমাদের আয়নে পরিণত হয়ে যায়। অ্যানোড রিয়াকশানটা কি,
আমি মুখে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। অ্যানোডে এই যে কপার, তো কপারটা কি হয়ে যায়, ক্ষয়ে ক্ষয়ে কপার আয়নে রূপান্তরিত হয়। তো অ্যানোড বিক্রিয়াটা আমাদের হয়ে যাবে, দেখো অ্যানোড যে সলিড কপারটা ছিল সেটা হয়ে যাবে আমাদের Cu2+ ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হয়, এবং আয়নটা যার ফলে কি হয়, অ্যানোডটা ক্ষয় হতে থাকে, যার ফলে অ্যানোডটা কি হতে ক্ষয় হতে থাকে, এবং অ্যানোডের ভর কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয়ে যায় এই যে তোমার কপার আয়নটা আছে, এই কপার আয়নটা জমা হতে থাকে। কপার আয়নটা কি হতে থাকে, জমা হতে থাকে, কিসে, কপার হিসাবে জমা হতে থাকে। তো ক্যাথোডে কপার আয়নগুলো কপার ধাতু হিসাবে জমা হতে থাকে, বোঝা গেছে? কপার ধাতু হিসাবে জমা হওয়ার জন্য ক্যাথোডের ভর কী হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এই রিয়াকশানগুলো দিয়ে দিবে, আর রিয়াকশান দিয়ে দিলে মোটামুটি যে ব্যাখ্যাটা আমি মুখে করে দিলাম এটা লিখলেই মোটামুটি তোমরা নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এখানে ভোল্টেজটা দেওয়া নেই, এটা হচ্ছে 5 ভোল্ট আমি দিয়ে দিলাম। এই যে কোশ্চেনটা বলেছে চিত্তে তুল্য রোধ এবং প্রবাহমাত্রা নির্ণয় করতে হবে। তো প্রবাহমাত্রা নির্ণয় করার আগে আমরা আগে তুল্য রোধটা বের করে নিই। 4.11 যে তুল্য রোধটা বের করতে বলেছে, দেখো প্রথম 5 ওহম 5 ওহম সমান্তরালে, তাহলে 5 ওহম সমান্তরাল 5 ওহম, বোঝা যাচ্ছে, প্লাস 6 ওহম সমান্তরাল 4 ওহম। আচ্ছা, এই পুরো জিনিসটা আবার কিসে আছে, সিরিজে, সেই জন্য এটা হচ্ছে তুল্য রোধ। আর এর মান হচ্ছে তোমাদের এটা। তাহলে এখান থেকে 5 ওহম তুল্য রোধ হলে 5 × 5 আপন হচ্ছে 5 + 5 প্লাস, আর 6 ওহম 4 ওহম 6 × 4 আপন 6 + 4। তো এত ওহম হচ্ছে তোমাদের তুল্য রোধ। তাহলে 25 তাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 2.5। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো। আর এটা হয়ে যাবে 6 × 4 = 24 আপন 6 + 4 = 10, এত ওহম, বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাবে 2.5 প্লাস হয়ে যাবে 2.4 ওহম। তাহলে তুল্য রোধের মানটা হয়ে যাবে 4.9 ওহম। আচ্ছা, আর 5 আর 9 এত ওহম। তাহলে আমরা যে তুল্য রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তুল্য রোধের মান হয়ে যাবে 4.9 ওহম। আচ্ছা, এখানে 5 ওহম, এই যে ছবিতে এই যে 5 ওহম কিসে আছে, সমান্তরালে, এইটা হচ্ছে সমান্তরালের সাইন। আচ্ছা, এটা 6 ওহম 4 ওহম সমান্তরালে, তো 6 ওহম 4 ওহমকে যদি আমরা সমান্তরালে করে দিই, তো এটা 6 ওহম 4 ওহম সমান্তরালে। যে এরা আবার কিসে আছে, এরা আবার শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকার জন্য আমরা নর্মালি যোগ করে দিলাম। আচ্ছা, এবার কি জানতে চাই, কারেন্ট জানতে চেয়েছে। আচ্ছা, ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর, ভি হচ্ছে ভোল্টেজ, আইটা হচ্ছে কারেন্ট, আরটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে কারেন্ট বের করতে গেলে আই ইকুয়াল টু আমাদের যাবে ভি আপন আর। তো ভি এর মান দিয়েছে 5 ভোল্ট, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 5 ভোল্ট, আর রেজিস্ট্যান্স বেরিয়েছে আমাদের 4.9। রেজিস্ট্যান্স কত বেরিয়েছে আমাদের, 4.9। তো এত অ্যাম্পিয়ার, তোমরা ভাগ করে দিয়ে দেখবে কত অ্যাম্পিয়ার অ্যান্সার বেরোয়। তাহলে 5/4.9, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমাদের দিয়েছে, আর বিক্রিয়াতে এ বি সি, বলছি স্কুলগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, তো স্কুল বন্ধ হোক না, কি হবে, পড়াশোনা তো চালিয়ে যেতে হবে নাকি? তোমার কাজ তুমি করে যাও, স্কুল বন্ধ হোক কি খোলা থাক সেটা দেখার দরকার নেই। দেশটাও তো ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি আর আমি কিছু করতে পারবো বলো? আমার বাড়ি আজানগাছি। আমার বাড়ি হচ্ছে আজানগাছিতে। বলো, আর কিছু জিজ্ঞাসা করবে? আমাদের লাস্ট, আজকে আমাদের যে কোশ্চেনটা পড়েছিল, লাস্ট কোশ্চেনে আমাদের লাস্ট পার্টের অ্যান্সার যেটা বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের এই যে রিয়াকশানগুলোকে তোমাদেরকে সম্পন্ন করতে হবে। তো যারা এরা ভিডিওটা দেখছো, রিয়াকশানগুলো সম্পূর্ণ যদি করতে পারো, করার চেষ্টা করো, খুব ইজি রিয়াকশান আছে। তো প্রথম রিয়াকশানটা অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া দিয়েছে, অ্যাসিটিলিনের সাথে আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটাবো। তো কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? তো দেখো, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাসের তীর চিহ্ন, আমাকে এটা কি উৎপন্ন হবে আমাদেরকে লিখতে হবে। তো এটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটিনাইট, এটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটিনাইট, NaC2H। এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিনাইট, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখানে H2C,
ইথিলিনের সাথে হাইড্রোজেনের যে যুথ বিক্রিয়া, ইথিলিনের সাথে হাইড্রোজেনের যুথ বিক্রিয়া হলে কি হবে? হুম, নিজের কাজ নিজে করতে হবে বাবা, শেষ হয়ে গেলেও কি হবে বলো? আচ্ছা, H2C H2 ইথিলিন, ইথিলিনের সাথে যদি আমরা নিকেল আর হাইড্রোজেন যদি বিক্রিয়া ঘটাই তাহলে যে বিটা কি উৎপন্ন হবে? তো এটা হয়ে যাবে আমাদের H3C সিঙ্গেল বন্ড CH3। তো এটা ইথেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ইথেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইথানলের সাথে আমাদের যদি সোডিয়াম যোগ করি তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? তো ইথানলের সাথে সোডিয়াম যদি যোগ করি এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং সি যে যৌগটা, সি যৌগটার নাম উৎপন্ন হবে। এটা সি যৌগটা হবে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। তো C2H5ONA, C2H5ONA, বোঝা গেছে? আচ্ছা, আর সি যে যৌগটা উৎপন্ন হবে, সি যৌগটার নাম হবে সোডিয়াম ইথানয়েড এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। মাথায় ঢুকেছে? তাহলে সি এ যৌগটা হলো আমাদের সোডিয়াম অ্যাসিডনাইট, আর তোমার বি যৌগটা হচ্ছে ইথেন এবং সি যৌগটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। বোঝা গেছে? সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে C2H5ONA। তো এই ছিল তোমাদের। আচ্ছা, এখানে লাস্ট যে পলিমার কি, এটি গল্পর কী কী, এটা তোমরা বই থেকে অ্যান্সার পেয়ে যাবে, মুখস্থ করে নেবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিএমবি স্কুলের যে আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হলো তার সম্পূর্ণ আমি অ্যান্সার করে দিলাম। তো যারা যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এসেছো আজকে, তারা এই অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো যে তোমাদের কটা ঠিক হয়েছে কি কটা ভুল হয়েছে এবং তোমাদের মোটামুটি কত টেস্টে নাম্বার পেতে পারো ফিজিক্যাল সায়েন্সে। বোঝা গেছে? তো কোশ্চেনটা পুরো সম্পূর্ণ সমাধান করার পর আমরা অ্যানালাইসিস করে বলবো এতটুকু যে কোশ্চেনের থিওরি পোর্শনটা ইজি ছিল, থিওরি পোর্শনটা ইজি ছিল, বাট নিউমেরিক্যাল পোর্শন বা যে অঙ্কগুলো ছিল সেগুলো হার্ড ছিল। তো তোমাদেরকে একটু কনসেপ্ট অনুযায়ী এগুলো অ্যান্সার করতে হবে। মাথায় ঢুকেছে? তো মোটামুটি এই কোশ্চেন ইজিও ছিল না, হার্ডও ছিল না, মডারেট লেভেলের কোশ্চেন ছিল। খুব ভালো প্রশ্ন ছিল। তো যারা যারা ইংরাজি কোশ্চেন সলভটা আমি করেছি, যারা যারা সেই ভিডিওটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো, আমি ইউটিউব চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো বা ফেসবুকেও দেখে নিতে পারো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সবাই পড়তে থেকো এবং পরবর্তী পরীক্ষা ভালো করে দিতে থাকো। তো ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।